বাদ বাকি ট্যাঙ্কটাকে ফুল করবো গিয়ে ন্যাশনাল হাইওয়েতে। ওখানে একটা ভালো পাম্প আছে আমার। অলরেডি লুক হওয়া শুরু হয়ে গেছে বাইরে। প্রিয় বন্ধুরা, এখন আমি বাঁকুড়া ঢুকে গেছি। হেভি মোড় সিগন্যালে দাঁড়িয়ে আছি। টেম্পারেচার দেখাচ্ছে 42 ডিগ্রি। দোকানদাররা বসে রয়েছে কোনো রকম করে ঢাকা ঢুকিয়ে দিয়ে। গরমের মধ্যে কোনো টুরিস্টও নেই, কোনো কাস্টমারও নেই। এরকমই একটা বড় কামান, হয়তো বা এর থেকে একটু বড়ই হবে। বন্ধুরা একদম ঠিক আছি, শরীর একদম ভালো আছে। হ্যালো, নমস্কার, গুড মর্নিং, হর হর মহাদেব। বন্ধুরা, আবার বেশ কদিন পর আপনাদের সামনে চলে এলাম। আমি আমার ইউটিউব চ্যানেল চিত্তরঞ্জন লিওজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গ সহ আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে কিছুদিন ধরে গরমের জন্য হাই অ্যালার্ট জারি রয়েছে। একটা হিট ওয়েভ হাই অ্যালার্ট চলছে। তো বন্ধুরা, আজকে আমি একটা রিস্ক নিয়ে একটা ছোট কাজ করছি। সেটা হচ্ছে যে আজকে আমি যাচ্ছি বাঁকুড়া থেকে যাব বিষ্ণুপুর। আমি কয়েকদিন ধরে দেখছি বিষ্ণুপুরে আজকে শনিবার, আজকে 44 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচার উঠবে। তো দর্শক বন্ধুরা, আমার এটাই দেখা যে বিষ্ণুপুরে 45 ডিগ্রি টেম্পারেচার বিষ্ণুপুর কেমন থাকে। আমি আগেও শুনেছি যে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি যে গরম হয় সেটা হচ্ছে গিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর এবং পুরুলিয়া। তো পুরুলিয়া তো আজকে যেমন 42 ডিগ্রি 41 ডিগ্রি থাকবে, কিন্তু বাঁকুড়া আজকে দেখাচ্ছে 44-45 ডিগ্রি টেম্পারেচার উঠবে। তো বন্ধুরা, অলরেডি আমি ভোর 6টায় বেরোবো বলে এখন অলরেডি সকাল 7টা, সোয়া 7টা বেজে গেছে। তো একদম বাড়িতে বসে সময় নষ্ট করব না, এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। রাস্তায় অনেক কিছু দেখবো, অনেক কিছু কথা হবে। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার জার্নি শুরু করছি। হর হর মহাদেব। বন্ধুরা, এখন 7টা 35 বাজে। এখন টেম্পারেচার দেখাচ্ছে 33 ডিগ্রি। এই আমার গাড়ি। আর অযথা সময় নষ্ট করবো না, বেরিয়ে পড়বো বন্ধুরা। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। আমাদের যে বাড়ির সামনে পেট্রোল পাম্প আছে সেখান থেকে 100 টাকার পেট্রোল ভরে নেবো। এখানে পেট্রোলের কোয়ান্টিটিতে একটু গড়বড় করে দেয় মাঝে মাঝে। তো বাদ বাকি ট্যাঙ্কটাকে ফুল করবো গিয়ে ন্যাশনাল হাইওয়েতে। দিদি ভাই, আমাকে 100 টাকা দিয়ে দাও। একশো টাকার তেল নিয়ে গেলাম। আসলে বুঝতে পারছিলাম না গাড়িতে কতটা তেল আছে, তো অযথা রিস্ক নিলাম না। এখান থেকে ন্যাশনাল হাইওয়ে আর 3 কিলোমিটার বাকি আছে। গরম তেমন একটা লাগছে না এখন, যেহেতু 34-35 ডিগ্রির মধ্যে টেম্পারেচার রয়েছে। $900 দাও। এটাই দামোদর নদী।
আর এই ব্রিজটাকেই আমরা মেজিয়া ব্রিজ বলে থাকি। বন্ধুরা, এই সময়টাতে নদীতে যে এত জল রয়েছে এটা দেখে অবাক লাগছে। প্রচুর জল নদীতে, এপ্রিল মাসের প্রায় শেষের দিক, নদীতে প্রচুর জল রয়েছে। নদীর ওই পাশটা একটু দেখে নেবো রাস্তাটা ক্রস করে। এই যে এই রেল লাইনটা দেখতে পাচ্ছেন, এই রেল লাইনটা দিয়েই যেটা মেজিয়া পাওয়ার প্ল্যান্ট, দুর্লভপুর পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টে কয়লা নিয়ে যাওয়া হয়। এটা সিঙ্গেল লাইন। আর নদীর এই পাশটাও দেখতে খুবই ভালো লাগছে। নদীর এই পাশটাও সিনটা দারুণ। নদীতে প্রচুর জল রয়েছে। বছরের এই সময় যে নদীতে এতটা জল থাকে সেটাই ভাবা যাচ্ছে না। আমি এখন দুর্লভপুর পাওয়ার প্ল্যান্টের সামনে একটু দাঁড়ালাম। এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। পাক্কা 10টা বাজে আর টেম্পারেচার দেখাচ্ছে 39 ডিগ্রি। খুব একটা বাইরে কিছু খাবো না ভেবেছি, কিন্তু সারাদিন তো ফল খেয়ে থাকা যাবে না। সেই জন্য এখানে আমি এই দুটো কচুরি নিয়ে নিয়েছি আর দুটো রসগোল্লা নিয়ে নিয়েছি। এটা খেয়ে মোটামুটি 2 ঘন্টা থাকা যাবে। অলরেডি লু পাওয়া শুরু হয়ে গেছে বাইরে, একদম সাদা হয়ে রয়েছে বাইরেটা। বন্ধুরা, ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। টেম্পারেচার হু হু করে বেড়ে যাচ্ছে। এখন 10:30 বাজে, 40 ডিগ্রি অলরেডি হয়ে গেছে। গাড়ির স্ট্রিট ফিটগুলো প্রচণ্ড গরম। এখন আমরা দুর্লভপুর পাওয়ার প্ল্যান্টটাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছি। এই যেখানটা দিয়ে আমরা এখন ক্রস করছি, এখান থেকে 2-3 কিলোমিটার শালের বন রয়েছে। দুপাশটাতেই গাছগুলোতে একদম পাতা পুরো শুকিয়ে গেছে। মনে হচ্ছে না জঙ্গলটাতে কেউ আগুন ধরিয়ে দিয়েছিল। আমরা জঙ্গলের দুপাশটাই দেখতে পাচ্ছি একবারে পাতাগুলো সব গাছের শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই সময় যদিও গাছগুলোতে একটু একটু করে পাতা বেরিয়ে যায়, কিন্তু এখনও কোনো গাছে সবুজ পাতা দেখতে পাওয়া যাচ্ছে না। গাছগুলো একবারে শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। এখান থেকে আমরা সোজা হেভি মোড় নয় ধলডাঙ্গা মোড়ে গিয়ে দাঁড়াবো। বন্ধুরা, এখানে একটু গাছে ছায়া দেখে দাঁড়ালাম। প্রচণ্ড গরম লাগছে। রাস্তায় একদম লোক নেই, 2-1টা করে লোক দেখা যাচ্ছে মাত্র। এখন মাত্র 10:30 বাজে, তাতেই এই অবস্থা। এখন আমি বাঁকুড়া ঢুকে গেছি, হেভি মোড় সিগন্যালে দাঁড়িয়ে আছি। টেম্পারেচার দেখাচ্ছে 42 ডিগ্রি টেম্পারেচার। বিশাল জোর লু বইছে, টেম্পারেচার হয়ে গেছে 42 ডিগ্রি। ধলডাঙ্গা মোড়ে গিয়ে একটু দাঁড়াবো, জল টল খাবো, তারপরে আবার রওনা হবো। বন্ধুরা, ধলডাঙ্গায় মোড়ে এসে দাঁড়িয়েছি। প্রচণ্ড লু বইছে, গরম একদম সহ্য করা যাচ্ছে না। আমি আরেকটা ফোন থেকে নেটটা অন করেছি। নেটটা অন করে আমি টেম্পারেচারটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে এখন কত। বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 42 ডিগ্রি টেম্পারেচার আছে। এই মোবাইলটা দেখাচ্ছে 42 ডিগ্রি টেম্পারেচার, এক্সক্লুসিভ হিট দেখাচ্ছে। একটা হিট ওয়েভ চলছে বাঁকুড়াতে। এখন টেম্পারেচার 42, একটু পরেই 43 হয়ে যাবে দেখাচ্ছে। মানে এখনই প্রায় বাঁকুড়াতেই 42-43-এর মাঝখানে চলছে টেম্পারেচার। 43 ডিগ্রি হয়ে গেল দেখুন, এই যে দেখাচ্ছে 43 ডিগ্রি হয়ে গেল। এখন বাঁকুড়াতে 42-43, জানি না বিষ্ণুপুরে কী অবস্থা আছে। এখানে একটু জল খেয়ে নেব, জল খেয়ে তারপর এখান থেকে একটু হালকা করে রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাবো আবার বিষ্ণুপুরের দিকে। এখন 11:40 বাজে, বাঁকুড়াতে 43 ডিগ্রি। হেভি গরম বন্ধুরা। ধলডাঙ্গা মোড়কে টাটা করে এবারে বিষ্ণুপুরের দিকে রওনা হচ্ছে।
দর্শক বন্ধুরা, আমি এই জাস্ট বিষ্ণুপুর ঢুকলাম, একদম বিষ্ণুপুর টাউনের বাইরে দাঁড়িয়ে আছি। বাঁ দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে খড়গপুর, এবং এই যে ডান দিকে যে রাস্তাটা দেখছি, এই ডান দিকের রাস্তাটা থেকে গেলে বিষ্ণুপুর টাউনটা চলে আসবে। এবং বিষ্ণুপুরে যে স্থাপত্যগুলো আছে 400-500 বছর পুরনো, যে বিভিন্ন স্থাপত্য যেগুলো আমরা দেখতে আসি সেগুলো টাউনের ভিতরে। এবার আমি ডান দিকে ঘুরবো এখান থেকে। তো একটু এখানে গাছের ছায়ায় দাঁড়িয়ে নিলাম, রেস্ট করে আস্তে আস্তে আমার প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগে গেল। প্রচণ্ড লু বইছে, তাও কিন্তু রাস্তায় লোক দেখা যাচ্ছে, এমন নয় যে রাস্তাঘাটে লোক নেই, লোক বেরোয়নি। 43 ডিগ্রি দেখাচ্ছে এখন টেম্পারেচার। তো দর্শক বন্ধুরা, এখানে আর সময় নষ্ট করবো না, দাঁড়িয়ে সোজা চলে যাব বিষ্ণুপুর টাউনের ভিতরে। বন্ধুরা, দুপুর 2টো বাজে, একদম খুব জোরসে লু চলছে, আর টেম্পারেচার দেখাচ্ছে 43, কখনো 44, কখনো 43, কখনো 44। আমি পিছনটা দেখে বুঝতেই পারছেন আমি রাসমঞ্চের সামনে দাঁড়িয়ে আছি এখানে। তো এখন এখানে নিয়ম হয়ে গেছে, রাসমঞ্চের ভিতরে কোনো রকম ব্লগিং করা যাবে না, ভিডিও ক্যামেরা করাও অনেক রকম রেস্ট্রিকশান আছে, এটা করবেন না, ওটা করবেন না, ছবি তুলবেন এইভাবে তুলবেন না। তো বাধ্য হয়ে আমাকে বাইরেই ব্লগিং করতে হলো, যদিও আমি টিকিট কেটেছি ভিতরে এবং ভিতরে ছবি করলাম, কিন্তু ভিতরে ব্লগিং করতে দেওয়া হচ্ছে না। 43-44 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে, কিন্তু বিষ্ণুপুরের মানুষের যে জীবনযাত্রা সেটা কিন্তু খুব একটা চেঞ্জ হয়ে যায়নি। যেমন আমাদের এখানে দুপুরবেলার দিকে একটু লোক দেখতে পাওয়া যায় না, এখানেও ঠিক সেরকমই। আর এই গরমেতেও খুব একটা ট্যুরিস্ট বিষ্ণুপুরে আসে না। এখানে লোক নর্মালভাবেই ঘুরে বেড়াচ্ছে, সাইকেল নিয়ে, বাইক নিয়ে, কার নিয়ে, টোটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেরকম যার যে প্রয়োজন আছে এই দুপুরে যার যেরকম কাজে। একবারে যে বিষ্ণুপুর গরম পড়েছে বলে বিষ্ণুপুর পুরো একবারে কোলাপস হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, লোক ঘর থেকে বেরোচ্ছে না, সেরকম কিছু ব্যাপার নেই। বিষ্ণুপুর আসতে আজকে একটু কষ্ট হয়েছে, এই এত প্রচণ্ড গরমের মধ্যে বাইক চালানো একটু কষ্টকর আছে। আমি জল খেয়ে রেস্ট নিয়ে ঠিকই চলে এসেছি, কিন্তু খুব মজা লাগলো, আনন্দ লাগলো। কীরকম আনন্দ লাগলো যে আমি এই গরমের মধ্যেও 150 কিলোমিটার গাড়ি চালাতে পারবো, এবং আমাকে এখান থেকে বাড়ি ফিরে যেতে হবে, এবং আমার মধ্যে অতটা এনার্জি বাকি থাকতে হবে যেটাতে আমি বাইকটা নিয়ে আবার যাতে বাড়ি ফিরে যেতে পারি। আমার আজকের ব্লগ এই স্থাপত্য দেখানো নয়, রাসমঞ্চ দেখানো, দলমাদলের কামান দেখানো, কিংবা জোর মন্দির দেখানো নয়। আজকের আমার যে ব্লগ, আজকে যে 44 ডিগ্রিতে বিষ্ণুপুর কেমন আছে, বিষ্ণুপুরের জীবনযাত্রা কেমন, আমাদের যে এই ওয়েস্ট বেঙ্গলে একটা হিট অ্যালার্ট চলছে, আমাদের যে এই 4টে রাজ্যতে হিট ওয়েভ অ্যালার্ট যে দেওয়া হয়েছে, সবসময় মোবাইলেও দেখাচ্ছে যে হিট অ্যালার্ট। তো তবুও আমার এটা ভালো লাগছে যে হ্যাঁ, আমি যদি ব্লগিং করি, আগামী দিনে আমি ব্লগিং করার জন্য বাইক নিয়ে যতদূর যেতে পারি, 150 কিলোমিটার যাওয়া, 150 কিলোমিটার আসা, এই 44 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে মামুলি ব্যাপার না। কিন্তু আমার কিন্তু শরীর কিন্তু এখনও বেশ ভালোই রয়েছে, আমার খুব একটা কোনো রকম কষ্ট হচ্ছে না। বাইকটা যখন চালাচ্ছিলাম প্রথম একটু কষ্ট হচ্ছিল, কিন্তু জল খেয়ে আমি ঠিকই চলে এসেছি। এই দুপুর 2টোর সময় একটা মজার জিনিস হচ্ছে, মাঝে মাঝে দেখছি মেঘ এসে যাচ্ছে এবং মেঘের সাথে সাথে একটু ছায়া হয়ে যাচ্ছে। আমি ভাবছি কী করে এটা হয়ে গেল, বুঝতে পারছি না। হঠাৎ করে কোত্থেকে মেঘ এসে সূর্যকে ঢেকে দিচ্ছে। এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, আর যতগুলো স্থাপত্য আছে 2 মিনিট করে সব স্থাপত্যগুলোতে গিয়ে দেখবো ওখানে ট্যুরিস্টরা এসছে কিনা, এবং পুরো বিষ্ণুপুর টাউনটায় ঘুরে দেখবো যে টাউনের কী পজিশন আছে। যদি সুযোগ পাই, যদি সুযোগ করে উঠতে পারি, কোনো মানুষের সাথে কথা বলবো এখানে, যে তারা কেমন আছেন, এই গরমের মধ্যে তাদের কী কষ্ট হচ্ছে না হচ্ছে জিজ্ঞেস করব। আর যদি সুযোগ না হয় তাহলে এমনি বেরিয়ে যাবো এখান থেকে। মোটামুটি 4টে সাড়ে 4টের মধ্যে বিষ্ণুপুর ছাড়ার ইচ্ছা আছে, তার মাঝখানে কোথাও কিছু ছোটো কিছু পেয়ে গেলে একটু খেয়ে নেবো। দর্শক বন্ধুরা, আমরা এখান থেকে এখন চলে যাব নেক্সট, হয় দলমাদল নয় জোর মন্দিরে। প্রিয় বন্ধুরা, এই হলো সেই বিষ্ণুপুরের বহু চর্চিত গুমঘর। এই গুমঘর নিয়ে বহু কথা প্রচলিত আছে, আসল কি সত্য সেটা কেই বা জানা, আমার সন্দেহ আছে। তো এই গুমঘর নিয়ে এখন কোনো ব্লগ বানাচ্ছি না। এখান থেকে সামনেই জোর মন্দির রয়েছে, আর ওখানে রাধা মাধবের মন্দিরও রয়েছে। তো এখান থেকে সোজা ওখানেই চলে যাব। বন্ধুরা, এই হলো বিষ্ণুপুর রাজবাড়ির মন্দির, যেটাতে ওখানকার যারা রাজবাড়ির এখনও বংশধর রয়েছে তারা এসে পুজো করেন।
এবং এই মন্দিরটি প্রতিদিনই খোলা হয়। এখানে মা দুর্গার প্রতিমা আছে ভিতরে, আর একটি কামানও আছে, আমি এর আগে এসে দেখেছি। সেই কামানটা মনে হয় নবমীর দিন কিংবা দশমীর দিন কামানটাতে গোলা ভরে ফাটানো হয়। এই মন্দির চত্বরটা আগে এরম ছিল না, যত দিন যাচ্ছে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আর দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে দুটো দোকান রয়েছে, টেরাকোটার যত আইটেম বিক্রি হয়, কিন্তু দোকানগুলো আজকে বন্ধ যেহেতু ট্যুরিস্ট নেই, এবং তার সাথে সাথে চরম গরম এখানে দুপুরবেলার দিকে। দর্শক বন্ধুরা, এই আরেকটি স্থাপত্য, এটি রাজবংশের যে মূল মন্দির সেই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে। এখানে পাশাপাশি 3-4টে বড় বড় মন্দির রয়েছে। ওই পাশটাতে জোড় বাংলা রয়েছে, যাচ্ছি ওই দিকটাতে। আর তারপরে এই পাশেও একটা রাধা মাধব মন্দির রয়েছে বড়, এই মন্দিরটি ঠিক পাশে, ওইটা আবার বাউন্ডারি দিয়ে ঘেরে রয়েছে। তো এখন তো অনেক নিয়ম করে দিয়েছে, তো শীতকালে এসে এইগুলো নিয়ে পরে কোনো দিন ভাবা যাবে যে বাঁকুড়া বিষ্ণুপুর নিয়ে কিছু ব্লগ করবো কি। এই আরেকটি স্থাপত্য, এইটা চতুর্দিকে এখন পার্ক করে দেওয়া হয়েছে, ঘিরে দেওয়া হয়েছে জায়গাটাকে। এটাতেও আমি বহুবার ভিতরে গেছি, কমসে কম 10 থেকে 12 বার এসছি এর আগে আমি বাঁকুড়াতে। ওখানে একটা দূরে দেখতে পাওয়া যাচ্ছে, ওটা কোনো এন্ট্রেন্স গেট ছিল। আমি আর এই রোদের মধ্যে ওই সামনেটাই যাচ্ছি না, ওখানে সৈন্যরা দাঁড়িয়ে থাকতো এবং তাদের যে অস্ত্রশস্ত্র রাখবার সব জায়গাগুলো কিছু কিছু নিদর্শন রয়েছে। এগুলো কি পাথর দিয়ে তৈরি, এত বছর পুরনো, তাও কিন্তু এগুলো এখনও নষ্ট হয়নি। বন্ধুরা, এই হলো সেই ফেমাস জোড় বাংলা। দোকানদাররা বসে রয়েছে কোনো রকম করে ঢাকা ঢুকিয়ে দিয়ে, গরমের মধ্যে। কোনো ট্যুরিস্টও নেই, কোনো কাস্টমারও নেই, তাও এরা কষ্ট করে এখানে শুয়ে রয়েছে গরমের মধ্যে। দাদা, গরম লাগছে? এই বর্দা, কেমন আছো? গরম লাগছে? হ্যাঁ, ভালো আছো? কত ডিগ্রি টেম্পারেচার জানো আজকে? 44 ডিগ্রি টেম্পারেচার। হ্যাঁ, কষ্ট তো একটু হচ্ছে নাকি? হ্যাঁ, আর টুরিস্ট সেরকম আসছে না বোধ হয়, না? তো তোমরাও খুলে রেখেছো কেন কষ্ট করে? সেই তো, গরিব মানুষের কোনো উপায় নেই, ঠিক বলেছো। আগে এই জায়গাটা এরকম ছিল না, আগে জায়গাটা একদম অন্যরকম ছিল। যবে থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই জায়গাটাকে টেক ওভার করেছে, তবে থেকে এই জায়গাটাকে বাগান টাগান করে ভালো করে গ্রিল দিয়ে ঘিরে টিরে টিকিটের ব্যবস্থা করেছে। সেই টিকিট দিয়ে সিকিউরিটি গার্ড রাখা হয় এবং জায়গাটাকে মেনটেন্যান্স করা হয়। দেখতেই পাচ্ছেন পাম্প দিয়ে এই গরমের মধ্যেও সমস্ত জায়গায় জল দেওয়া হচ্ছে। চরম গরম, তার মধ্যেও মালি ভাইরা নিজেদের কাজ করছে। তো যদি সিকিউরিটি গার্ড দাদা পারমিশন পাই, তাহলে এক চক্কর একটু ভিতরটাও ঘুরিয়ে দেবো আপনাদেরকে। দর্শক বন্ধুরা, এই হলো জোড় বাংলা। ভালো করে দেখুন, এইখানেই জোড় দেওয়া আছে, টান। এইখানে এই যে জোড় দেওয়া রয়েছে, এই জোড়া দেওয়ার জন্য এটিকে জোড় মন্দির বলা হয়। দুটি মন্দিরকে জোড়া দেওয়া রয়েছে, দেখুন। এখানে প্রভুর মূর্তি থাকে। এই জোড় মন্দিরের পাশেই আরেকটি মন্দির। এই মন্দিরটা একেবারে নষ্ট হয়ে গেছে, একবারে জরাজীর্ণ অবস্থা। এটার ভিতরে বড় বড় গাছ বেরিয়ে গেছে। এখানে লেখা রয়েছে শ্রী শ্রী মহাপ্রভু জিউর মন্দির, আনুমানিক 1600 শতক, মানে প্রায় 800 বছর আগের মন্দির। এটা নষ্ট হয়ে গেছে মন্দিরটা পুরোপুরি। এগুলোই দেখতে ভালো লাগে, যে আগে আমাদের দেশে যারা রাজত্ব করতো, রাজারা কীভাবে কোন মন্দির তৈরি করেছে। এই মন্দিরটার ভিতরে পুরো বড় বড় গাছ বেরিয়ে গেছে, একবারে পুরো নষ্ট হয়ে গেছে মন্দিরটা। পাশেই রাধেশ্যাম মন্দির আছে, সেই মন্দিরটা একটু যাব।
দর্শক বন্ধুরা, এই হলো সামরাই মন্দির। এই মন্দিরটাতেও ঢুকতে গেলে টিকিট লাগে। একবার যেখানে টিকিট কাটলেই হলো, 25 টাকা করে টিকিট। একবার টিকিট কাটলে আপনি 3টে জায়গাতেই যেতে পারবেন। দর্শক বন্ধুরা, দারুণ মন্দির, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, লিখেও প্রকাশ করা যাবে না যে মন্দিরের সৌন্দর্য কী। তো আমি দর্শক বন্ধুরা এই মন্দিরটা দেখিয়ে আমি আর এদিক ওদিক ঘোরাঘুরি করবো না, কেননা প্রচণ্ড গরম লাগছে, একটু মাথা ব্যথা করছে। তো এখান থেকে আমি বাজারে গিয়ে দেখব কিছু খাওয়া যায় কি না, কেননা দুপুরবেলা কিছু খাওয়া হয়নি। তো এখন তো ভিতরে ব্লগিং বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু লোক আছে যারা এখানে ব্লগিং করতে এসে নোংরামো করেছে, তার জন্য এখন এখানে ব্লগিংটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই এত গরমের মধ্যেও এই সামরাই মন্দিরের যে বাগানটা দেখুন, একদম ঝাঁ চকচকে। আর ওদিকে যে ফুল গাছগুলো রয়েছে, ওদিকে কিছু রঙ্গন গাছ রয়েছে, রঙ্গন গাছে অলরেডি ফুলও চলে এসছে। আর আমার বাড়ির রঙ্গন গাছগুলো সব শুকিয়ে মরে যাচ্ছে। দারুণ মন্দির, এই মন্দিরটা অপূর্ব মন্দির। কিছুদিন আগে এই মন্দিরটাতে কনস্ট্রাকশনের কাজ চলছিল, আমি দেখে গেছি। বহুবার এসেছি, 10-12 বার এসেছি। যতবার আসবো ততবারই নতুন মনে হবে। দর্শক বন্ধুরা, আজকে এই এত গরমের মধ্যে আমার বিষ্ণুপুর আসা একেবারে সফল হয়েছে। আমি খুব ভালোভাবে বিষ্ণুপুর এসেছি এবং আমি সমস্ত জায়গাগুলোকে ঘুরে দেখলাম। হয়তো সমস্ত জায়গায় মানুষের সাথে কথা বলতে পারিনি, কিন্তু তাও যা দেখলাম যে যতই গরম পড়ুক আর যতই লু চলুক না কেন, বিষ্ণুপুর নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতি নিয়ে স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখান থেকে বেরিয়ে আমি একটুখানি বাজারের দিকে যাব, দেখে নেব বাজারের কী পরিস্থিতি। শহরটা তো খুব একটা ঘোরা যাবে না, কেননা অলরেডি 3:25-30 হয়ে গেছে। তো এখান থেকে বেরিয়ে সোজা বাজারটায় যাব। বাজারে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য রওনা হব। আজকে আমার বিষ্ণুপুর ব্লগের এটাই শেষ জায়গা যেখানে আমি এলাম। এটা মা ছিন্নমস্তার মন্দির। আমি একটু ছবিটা বড় করে দেখাই। এই মা ছিন্নমস্তা মন্দিরের পাশেই দলমাদলের যে কামান রয়েছে সেটা রয়েছে। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের সবার সুস্থতা কামনা করি। আপনারা যারা যেখানে আছেন সেখানে সুস্থ থাকুন। কেউ যেন সকাল 10টার পর থেকে বিকেল 5টা পর্যন্ত বাইরে বেরোবেন না, কেননা এখন কবে যে বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর বলতে পারছে না। দর্শক বন্ধুরা, এই হলো সেই দলমাদলের কামান। এটা ঢালাই করা কামান। এই কামানের অনেক ইতিহাস, অনেক গল্প আছে, সেগুলো আজ আমি নাই বা বললাম। কতটা জানি তাও হচ্ছে ব্যাপার, যে এই কামানের কতটা ইতিহাস জানি। কামানটা কোনো জং পড়েনি, এখনও এত বছর ধরে, 700-800 বছর ধরে এখানে রয়েছে কামানটা। এরকমই একটা বড় কামান, হয়তো বা এর থেকে একটু বড়ই হবে, আমি মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে দেখেছি। এত বছর পুরনো জিনিস, কিন্তু এখনও পর্যন্ত জং ধরেনি। জল খাচ্ছে, রোদ খাচ্ছে, হাওয়া খাচ্ছে। এই কামান নিয়ে বহু ইতিহাস, বহু গল্প। দর্শক বন্ধুরা, আমার এই বাঁকুড়া বিষ্ণুপুরের যে ব্লগ সেটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে নিজের কাছের বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবেন। এই দলমাদলের কামান দেখিয়ে আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করব। বন্ধুরা, প্রচণ্ড হিট ওয়েভ চলছে। যদি খুব দরকার না পড়ে তাহলে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কেউ বাইরে বেরোবেন না, কেননা এখন 15-20 দিন এই টেম্পারেচার 40-এর উপরেই থাকবে। বৃষ্টি কবে হবে কেউ জানে না। দর্শক বন্ধুরা, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আপনাদের সবাইকে নমস্কার। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে নমস্কার। হর হর মহাদেব। জয় হিন্দ।